দশম শ্রেণীর ইতিহাসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাস প্রসঙ্গে বলি। অনেকেই আছে ইতিহাসটা পড়তে ভালো লাগে না, কিন্তু গল্পের মতো শুনলে অনেক সময় মনে থাকে। সেক্ষেত্রে যদি তারা এটা শুনে নেয় এরকমভাবে গল্পের ছলে, তাহলে অনেকটাই মনে থাকবে, ঠিক আছে। এবং আমি আসছি আগের যে ভিডিওটি দশম শ্রেণীর ইতিহাসে করেছিলাম তার পরবর্তী অংশ এটি। এবং এখানে বলি যে বিপ্লবে, স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী নারীদের ভূমিকা আলোচনা করছিলাম। এবং এরপরে যে আলোচনায় আসবো, যারা এখনই আগের ভিডিওটা দেখে নিতে পারো। প্রসঙ্গত আরেকটি কথা বলি, যাদের ভালো লাগছে ভিডিও এবং ইতিহাস বিষয়টি অনেক সহজ হয়ে যাচ্ছে, ভূগোল বিষয়টি সহজ হয়ে যাচ্ছে, বাংলা তারা বুঝতে পারছে, এবং তাদের জন্য আমি বলি যে তারা এই চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। তাহলে তাদের পরিচিত জনের কাছেও চলে যাবে এবং তারা অনেক উপকৃত হবে। আচ্ছা, এবার আসি নারীদের ভূমিকা। কিন্তু নারীরা যখন গৃহবধূ, যখন বিশিষ্ট ব্যক্তিদের বোন, স্ত্রী, মা, এরা যখন বিপ্লবী হলেন, তখন কিন্তু তারা হাতে বন্দুক তুলে নেননি। কিন্তু পরবর্তীকালে যখন তরুণ প্রজন্ম, মানে তরুণ নারীরা যখন বিপ্লবে অংশগ্রহণ করলেন, তারা কিন্তু বন্দুক চালনা শিখতে লাগলেন। তাদের মধ্যে আছেন লীলা রায়, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা, ঠিক আছে, বিশিষ্ট নারীরা, ব্যক্তিত্বরা, ঠিক আছে। এবং এখানে আমি বলি যে লীলা রায় মেয়েদের সাহস এবং শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। তিনি মেয়েদের হাতের কাজ প্রদর্শনী করার জন্য ব্যবস্থা করেন এবং সেই প্রদর্শনীটির নাম হচ্ছে দীপালি শিল্প প্রদর্শনী, ঠিক আছে। এছাড়া তিনি দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন, দীপালি ছাত্রী সংঘ প্রভৃতি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার উদ্যোগ এবং যে সকলের মঙ্গল করা, সকলের হিত করা, পাশাপাশি মেয়েদেরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তার উদ্যোগের মধ্যে ছিল। এবং মেধাবী ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার যখন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করলেন, তিনি তখন নেহাতি কিশোরী এবং তার ইচ্ছা ছিল পরাধীন ভারতের এই যে পরাধীন ভারতে স্বাধীনতা আনিয়ে আসা এবং নিজস্ব যে সুখ শান্তি, সমস্ত কিছু ইচ্ছা, স্বার্থ, চিন্তা, সমস্ত কিছু তিনি বিসর্জন দিয়েছিলেন শুধুমাত্র দেশ ও মাতার মুক্তির জন্য। আচ্ছা, তিনি সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাকে গুরু মেনেছিলেন এবং তিনি ফুলতার এই ছদ্মনাম তিনি গ্রহণ করেছিলেন। তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি যে সূর্য সেন প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এতে যুক্ত হয়েছিলেন এবং তিনি সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি পরিশেষে আত্মহত্যা করেন এবং নিজেকে শেষ করে দেন। আত্মহত্যা তো বলা যায় না, এখানে তাকে প্রাণ উৎসর্গ করেছেন তিনি বলা যায়। কারণ বিপ্লবীদের এই রকমই মন্ত্রে দীক্ষিত নিতে হতো যে তারা যদি কোনোভাবে ব্রিটিশদের হাতে ধরা পড়ে, তাহলে তাদেরকে নিজেদের শেষ করে দিতে হবে। কারণ তাদেরকে অত্যাচার করে ব্রিটিশরা অনেক গোপনীয় তথ্য জানার চেষ্টা করবে। এবং এই প্রীতিলতা কী করেছিলেন, জালালাবাদ যুদ্ধে, ধলঘাটের যুদ্ধে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন আর তিনি শহীদ হয়েছিলেন। আর এরপরে কল্পনা দত্ত অন্যতম নেত্রী ছিলেন। তিনি কলকাতার বেথুন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রী সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন প্রতিষ্ঠিত, সেখানেও তিনিও যোগ দেন এবং তিনি বিপ্লবী গণেশ ঘোষ এবং অনন্ত সিং নামে দুজন যে জেলে যারা বন্দি ছিল তাদেরকে তিনি সাহায্য করেছিলেন, ঠিক আছে। এবং তিনি গোপনে গান কটন নিয়ে আসার ব্যবস্থা করেন এবং তিনিও প্রীতিলতার সঙ্গে দায়িত্ব পেয়েছিলেন, ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পেয়েছিলেন। তিনি তার কিন্তু কী হয়েছিল, কল্পনা দত্তের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, ঠিক আছে। এরপরে যাদের
যার কথা আমরা বলতে চলেছি তিনি হচ্ছেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। ঠিক আছে, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ বাহিনী ছিল সেইখানে তিনি ছিলেন এশিয়ার প্রথম নারী বাহিনী সেটা। ঠিক আছে, রানী ব্রিগেড, ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী নাম ছিল, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন এবং সেইখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তার স্বামীর নাম ছিল ডক্টর লক্ষ্মী স্বামীনাথন। ঠিক আছে, এবং তাকে ক্যাপ্টেন লক্ষ্মী নামেও সবাই চিনত। ঠিক আছে, এরপরে যে বিষয়টিতে আসবো সেটি হচ্ছে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব মানে 1905 এবং অহিংস অসহযোগ আন্দোলন পর্ব 1920 থেকে 22 আর আইন অমান্য আন্দোলন পর্ব 1930 এবং ভারত ছাড়ো আন্দোলন পর্ব 1942। এই সময় ছাত্ররা কীভাবে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, খুবই ছোট ছোট করে ভিডিও করছি যাতে বুঝতে পারা যায়, যাতে অসুবিধা না হয়। প্রসঙ্গত বলি, ছাত্ররা কিন্তু অনেক বেশি উদ্যমী, তারুণ্যের প্রকাশ তাদের মধ্যে আছে, তাদের মধ্যে প্রাণোচ্ছ্বাস অনেক বেশি, তারা অনেক বেশি কর্মোদ্যোগী, কিন্তু তাদের ঠিকভাবে পরিচালিত করার নেতা নেত্রীর অভাব ছিল সেই সময়। কিন্তু স্বাধীনতার আন্দোলনে যারা সুযোগ্য নেতার সান্নিধ্যে এসেছে সেই সমস্ত ছাত্ররা কিন্তু খুব সাফল্যমণ্ডিত একটা পদক্ষেপ নিয়েছে বলা যায় এবং তারা আন্দোলনকে অনেক বেশি সুদূর প্রসারী করে তুলেছিল। এরকমই সুযোগ্য নেতারা হচ্ছেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, শচীন্দ্র প্রসাদ বসু, কৃষ্ণকুমার মিত্র এবং যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ঠিক আছে, প্রমুখ ব্যক্তিত্ব এবং এই ব্যক্তিত্বদের কথা বলার প্রসঙ্গে তাদের মানে নেতৃত্বে যে সমস্ত আন্দোলনগুলো গড়ে উঠেছিল সেইগুলো কিন্তু বলতে হবে। কারণ সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমরা জানি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন। এছাড়া শচীন্দ্র প্রসাদ বসু ইনি কার্লাইল সার্কুলার জারি করেছিলেন। কেন না, সমস্ত ব্রিটিশরা কী করেছিল, সভা সমিতিতে যোগদান করা, বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করা, এই সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই জন্য এই নিষেধাজ্ঞা জারি করে কার্লাইল সার্কুলার জারি করেছিল। এখানে কার্লাইল ছিলেন বাংলা সরকারের মুখ্য সচিব। তিনি একটা সার্কুলার জারি করেছিলেন যে বন্দে মাতরম বলা যাবে না, সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না, ছাত্ররা সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারবে না। এই কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গিয়ে শচীন্দ্র প্রসাদ বসু ছাত্রদের ঐক্যবদ্ধ করে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কার্লাইল ছিলেন ভারতের মানে বাংলার মুখ্য সচিব। তিনি একটি সার্কুলার জারি করেছিলেন যে সার্কুলার মতে বলা হয়েছিল যে ছাত্ররা কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারবে না এবং বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে পারবে না, এই প্রমুখ আরও অনেক কিছু নিষেধাজ্ঞা ছিল। এর বিরুদ্ধে যিনি সরব হয়েছিলেন তিনি হচ্ছেন শচীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে, এবং তিনি তার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। তিনি ছিলেন সম্পাদক এবং এই যে সংগঠনটা গড়ে তুলেছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি, এই সভাটির তিনি ছিলেন সম্পাদক এবং সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র। ঠিক আছে, আচ্ছা, অহিংস অসহযোগ আন্দোলন যে পর্ব শুরু হয়েছিল সেই সময় ছাত্ররা যে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল বাংলা, পাঞ্জাব, বোম্বাই, উত্তরপ্রদেশ, তখন তো মুম্বাইকে বোম্বাই বলা হতো, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, আসাম প্রভৃতি অঞ্চলে। ঠিক আছে, এছাড়া কংগ্রেসের উদ্যোগে কাশী বিদ্যাপীঠ, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি, বিহার বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বারাণসী বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এছাড়া আইন অমান্য আন্দোলনও গান্ধীজি ডাক দিয়েছিলেন আইন অমান্য করার। সেই সময় কিন্তু ছাত্ররাও কিন্তু বয়কট, বিদেশি দ্রব্য বর্জন, স্বদেশি দ্রব্য গ্রহণ, এই সমস্ত কিছু ছাত্ররাও কিন্তু অংশগ্রহণ করেছিল এবং বোম্বাই, গুজরাট, পাঞ্জাব, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম প্রভৃতি জায়গায় ছাত্ররা আন্দোলন চালাতে থাকে
এবং গান্ধীজির সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা কিন্তু আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। আর ভারত ছাড়ো আন্দোলন বলাই বাহুল্য অনেক ব্যাপক আকার ধারণ করেছিল এবং পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল। ছাত্ররা, ছাত্র, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আজকে এই পর্যন্ত, বাই।